জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে। যুদ্ধাপরাধী না হলে নির্বাচনের সমর্থন দেবে বিএনপি, মন্তব্য নেতাদের। দলটির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন বলছে আওয়ামী লীগ। 2 বছরের বেশি সাজা হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের এমন রায়ের 2 দিন পরেই বিপরীত রায় আরেক বেঞ্চের। আপিলের সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলের। সারা দেশে আওয়ামী লীগের 281 এবং বিএনপির 696টি মনোনয়নপত্র দাখিল। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে, দল হিসেবে নয়, বললেন সিইসি। সারা দেশের মতো নির্বাচনী উৎসবের আমেজ রংপুর দিনাজপুর অঞ্চলে। প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ব্যবস্থা নেওয়ার কথা জানালো নির্বাচন কর্মকর্তা। এবং 9 বছর পর উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। একাদশে পরিবর্তনের সম্ভাবনা জানালেন সিএসসি। সাকিব। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছে আমি মহিউদ্দিন মধু। জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে। যুদ্ধাপরাধী না হলে তাদের সমর্থন দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন। দলটির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ করেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। এ সময় ধানের শীষের প্রার্থী হিসেবে জামায়াতের নেতাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধী না হলে কাউকে মনোনয়ন দিতে সমস্যা নেই বিএনপির। কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না, যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। বিএনপি 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচনী খেলা যেতে আর কি হবে, সেটাতে একের পর এক ফাউল করতেছে তারা। এদিকে দুপুর 12টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জামায়াত ছাড়া বিএনপি অচল। তারা সমানভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির দৃষ্টিতে তারা সবাই মুক্তিযোদ্ধা, তাদের মুক্তিযুদ্ধের ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, কাজে তাদের মুক্তিযুদ্ধের ব্যাখ্যা হবে। জামাত ছাড়া বিএনপি অচল। তারা একসঙ্গেই কাজ করছে, একসঙ্গেই সন্ত্রাস করছে, একসঙ্গেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার বড় নাম্বার 1 পৃষ্ঠপোষকই হচ্ছে বিএনপি। এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনী পরিবেশ ভালো থাকায় পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। যারা জামায়াত ইসলামীকে মুক্তিযুদ্ধের দল বলছে তারা কখনই দেশে সুস্থ ধারার রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রকৌশলীদের আয়োজনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নির্বাচনের সময় ও পরবর্তীতে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। যারা সার্টিফিকেট দেয় জামাত মুক্তিযোদ্ধাদের দল, জামাতেও মুক্তিযোদ্ধা আছে, এরা বাংলাদেশের সুস্থ রাজনীতির অন্তরায়। জামাতে মুক্তিযোদ্ধা আছে এই কথা বলে মুক্তিযুদ্ধকে তারা অপমান করছেন। মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে তারা নস্যাৎ করতে চায়, তারা ধূলিসাৎ করতে চায়। তাদের সাথে গাঁটছড়া বেঁধেছে কে? কামাল হোসেন, আসম আব্দুর রব সাহেবরা। কাজেই আমাদেরকে স্বতন্ত্র থাকতে হবে। এইবারে নির্বাচনের লড়াই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিপক্ষের শক্তির লড়াই। কাজেই আমাদের সজাগ থাকতে হবে, অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকতে হবে। এই অপশক্তি কোনো সময় দেশের মঙ্গল চায় না। মানুষের বিবেকের ভোটে আমরা জয়লাভ করব, ব্যালটের বিপ্লবে আমাদের পক্ষে আসবে। বিএনপি নির্বাচন নয়, বরঞ্চ নির্বাচন নিয়ে খেলা করে তারা নির্বাচনের পরবর্তীকালে এসে অথবা নির্বাচনকালীন সময়ে এসে সরকার পতনের আন্দোলন ঘটানোর জন্য যে কোনো জায়গায় সচেষ্ট তারা হবেন এবং নির্বাচন সম্পর্কে জনমনে আস্থা তৈরি করার তাদের এজেন্ডার মধ্যে তারা রেখেছে।
জামায়াতের ভেতর মুক্তিযোদ্ধারাও আছে। বিএনপি নেতাদের এমন বক্তব্য জাতির চোখে ধুলো দেয়া বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, জামায়াত থাকলে জোট করবেন না বলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা যে ঘোষণা দিয়েছিলেন তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। বিশ্লেষকরা বলছেন, ঐক্যফ্রন্টে মুক্তিযুদ্ধের সপক্ষের নেতারা জামায়াতের মতো বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়ে নিজেদের আদর্শ থেকে সরে এসেছেন। সরকার বিরোধী অবস্থান নিয়ে বিএনপির সঙ্গে ঐক্য গড়তে ডক্টর কামাল হোসেন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের শর্ত ছিল ২০ দলীয় জোটের শরিক যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতকে ঐক্য থেকে দূরে রাখতে হবে। জামাতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা একদম ক্লিয়ার করে দেওয়া হচ্ছে প্রথম থেকেই। অন্যদিকে নানা নাটকীয়তায় জোট গঠন হওয়ার ১.৫ মাস পর ঐক্যফ্রন্টের শরিক দল বিএনপি হঠাৎ করেই বৃহস্পতিবার জোটের কাছে জামায়াতের দলীয় অবস্থান পরিষ্কার করতে দাবি করেন তাদের দলেও মুক্তিযোদ্ধা রয়েছে। জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। এমন বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি ও এর শরিক জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নিজেদের স্বার্থ নির্বাচনী বৈতরণী পার হতেই যুদ্ধাপরাধী দল হিসেবে প্রতিষ্ঠিত জামায়াতকে স্বীকৃতি দিতেই তাদের এই অবস্থান। জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা আছেন, এটা একটা অভিনব তথ্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বার্থ হিসেবেই জামাতকে সাথে রেখেছে সবসময়। তাহলে জামাতকে নমিনেশনটা কিভাবে বিএনপি দিবে, এবং সেই নমিনেশনটা দেওয়ার পরে তো সেটাকে একটু জাস্টিফাই করতে হবে। তো সেই জাস্টিফিকেশনের শর্ত হিসেবেই আমার ধারণা যে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তারা যে জামাত বিরোধিতার কথা বলেছিলেন সেগুলোকে এখন শেলফে তুলে রেখেছেন। নির্বাচনী বৈতরণী পার হওয়াটাই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল না থাকায় নিজেদের আদর্শের জায়গায় বিচ্যুতি ঘটেছে, যা জনগণকে বিভ্রান্ত করছে। ঐক্যফ্রন্ট যখন গঠিত হয় তখন বলা হয়েছে যে এটা নির্বাচনী জোট, এখানে বিএনপির সাথে তারা আছে, জামাতের সাথে তারা নাই। এভাবে নানা কথা বলে আমার মনে হয় জাতিকে এক ধরনের একটা প্রতারণার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। বিএনপি জামাত একই পরিবার, সেই একই পরিবারের সদস্য হিসেবে তারা তো এখন জামাতের প্রতিনিধিরা তারা ধানের শীষ বিএনপির প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য এগিয়ে যাচ্ছে। আদর্শচ্যুতি ঘটে তখন যা কিছু হওয়ার সেটাই আমরা লক্ষ্য করছি। এ অবস্থায় দ্বিধাগ্রস্ত না হয়ে স্বাধীনতার সপক্ষের শক্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনগণকেই তার অবস্থান নিতে হবে বলেও মনে করেন এ বিশেষজ্ঞরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কোনো প্রার্থীকে দলীয় বিবেচনায় না নিয়ে শুধু প্রার্থী হিসেবে বিবেচনা করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গতকাল সকালে নির্বাচন কমিশন সচিবালয় অডিটোরিয়ামে 10 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। নিরপেক্ষভাবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন CEC। নির্বাচনের মধ্যে যেসব সরকারি কর্মকর্তা নিয়োজিত থাকবেন তাদের প্রশিক্ষণের আয়োজনে নির্বাচন কমিশন 10 দিনব্যাপী এই কর্মসূচিতে বৃহস্পতিবার অংশ নেন 8 জেলার 400 কর্মকর্তা। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ রেখে কাজ করতে হবে নিরপেক্ষভাবে। প্রত্যেকটা প্রার্থীর অভিযোগ সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সকলের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করে নির্বাচন পরিচালনা করবেন। দলের পরিচয় নেই, তার ব্যক্তির পরিচয় নেই, তার পরিচয় হলো প্রার্থী। সিসি বলেন, মনোনয়নপত্র দাখিলের উৎসব প্রমাণ করেছে নির্বাচনী ব্যবস্থাপনায় আস্থা তৈরি হয়েছে সবার। এই আস্থা কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতেও সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বলেন, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো সন্দেহ নেই। আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করেছিলাম একটু অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্বাস করার সুযোগ সময় এসেছে যে এদেশের যারা রাজনীতি করেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা নির্বাচনের আইন আচরণ বিধি মেনে এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন মাঠে, তাদের কারণে যেন তাদের আশা এবং তাদের প্রত্যাশাটা কখনো ব্যাহত না হয়। নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত 3500 কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, এই কার্যক্রম সম্পন্ন করা হবে আগামী সপ্তাহের মধ্যেই। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দলভিত্তিক মনোনয়নপত্র দাখিলের চূড়ান্ত হিসেব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা দেয় সারা দেশে আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র জমা পড়েছে 281টি, অন্যদিকে বিএনপির পক্ষে জমা পড়েছে 696টি। এছাড়া জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা পড়েছে 233টি। স্বতন্ত্র প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 498 জন।
অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে জমা পড়েছে ১,৩৫৭টি। সব মিলিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকে জমা হয়েছে ২,৫৬৭টি মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সারা দেশে ৩০০ সংসদীয় আসনে সর্বমোট মনোনয়নপত্র দাখিল হয়েছে ৩,০৬৫টি। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের উৎসবে মেতেছে বৃহত্তর রংপুর, দিনাজপুর অঞ্চল। তবে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা উৎসবের আনন্দ ম্লান করেছে অনেকটাই। একই দল বা জোট থেকে একাধিক প্রার্থী দেয়ায় এই পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করেছেন রতন সরকার। এখন কি হচ্ছে, দেশে কি হচ্ছে? বয়সের শর্ত পূরণ হওয়ায় জীবনের প্রথম ভোট দেওয়ার আশায় এখনই আত্মহারা এই যুবক। উচ্ছ্বাস প্রকাশে বাধা হয়নি তার শারীরিক প্রতিবন্ধকতা। প্রিয় প্রার্থীকে ভোট দিতে অধীর অপেক্ষা তার। রংপুর ২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর শোডাউনের বলি হয়েছে আরেক যুবক। বহরের মোটরসাইকেল থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। বেশিরভাগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ উঠলেও রাজনৈতিক দলগুলো বিষয়টিকে দেখছেন নিজেদের দৃষ্টিভঙ্গিতে। এখানে ডিসি সাহেব এবং ইলেকশন কমিশনের যারা কর্মকর্তারা আছেন এরা তো এটাকে ঠিক রাখতে পারছেন না। আপনি জানেন যে অনেকেই মোটরসাইকেল মিছিল করতেছে বদল। প্রশাসন থেকে কিন্তু আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আবার দেখছি যে সরকারি দল যখন এসছে তখন কিন্তু বাধাও দেয়নি, কোনো কথাও বলেনি। শুরুতে ব্যবস্থা নেওয়া না হলে নিয়ম ভাঙার প্রবণতা বাড়ার শঙ্কা সচেতন মহলের। তবে এমন অভিযোগ পাননি দাবি করলেও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি নির্বাচন কর্মকর্তার। নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যে একটা উৎসাহ দেখা গেছে এই পর্যন্ত এটা ঠিক আছে, কিন্তু এরপরে যখন প্রতীক বরাদ্দ হওয়ার পরে যদি এই উৎসাহ, উদ্দীপনা, মিছিল, মিটিং এইভাবে চলতেই থাকে তাহলে কিন্তু তখনই প্রতিযোগিতা শুরু হবে এবং সেখান থেকেই জন্ম নেবে সহিংসতা। যারা মনোনয়ন দাখিলকারী ছিল তারা কিন্তু রিটার্নিং অফিসার কার্যালয়ে তারা ৫ থেকে ৭ দিনের বেশি যে মনোনয়নপত্র দাখিল করেনি। তবুও এ বিষয়ে রিটার্নিং অফিসারগণ সচেতন রয়েছে। রংপুর বিভাগের ৮টি জেলার ৩৩টি সংসদীয় আসনে ৩৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দণ্ডিত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভিন্ন ভিন্ন মত হাইকোর্টের। আলাদা দুটি বেঞ্চ, তবে ২ বছরের বেশি দণ্ড হলেই নির্বাচনে অযোগ্য হবে। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিলেও গতকাল হাইকোর্টের একক বেঞ্চ বিপরীত আদেশে বলেন, দণ্ড স্থগিত বা আপিল বিচারাধীন থাকলেই তিনি নির্বাচনের যোগ্য হবেন বলে বিবেচিত হবে। এই মতকে সাংঘর্ষিক উল্লেখ করে আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২-এর ঘ মতে নৈতিক স্খলনের মতো ফৌজদারি অপরাধে ২ বছরের বেশি দণ্ড হলেই তিনি নির্বাচনের অযোগ্য হবেন। এমনকি খালাসের পরও তাকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে আরও ৫ বছর। সংবিধানের এই বিধান সামনে রেখে ২ বছরের বেশি দণ্ডপ্রাপ্তরা নির্বাচনের অযোগ্য বলে মঙ্গলবার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ। দণ্ড বা সাজা স্থগিতের কোনো বিধান নেই উল্লেখ করে আপিল বিচারাধীন দেখিয়েও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মত দেন আদালত। হাইকোর্টের এই আদেশ বহাল থাকে আপিল বিভাগেও। দণ্ড স্থগিত চেয়ে বিএনপির এক মনোনীত প্রার্থীর আবেদনে বৃহস্পতিবার ভিন্ন মত দিয়েছেন উচ্চ আদালতের একটি একক বেঞ্চ। দণ্ড স্থগিত করে আদালত বলেছেন, দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকলেই তিনি নির্বাচনের যোগ্য বলে বিবেচিত হবেন। এই আদেশকে সাংঘর্ষিক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলছেন, আপিল বিভাগে যাবেন তারা। যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তিনি যদি আপিল দায়ের করেন আর সে আপিল যদি পেন্ডিং থাকে তখন তার সাজাটা অনারেবল হাইকোর্ট ডিভিশন যদি সাসপেন্ড করে তাহলে তিনি আর্টিকেল 66 সাব আর্টিকেল 2D অনুযায়ী তিনি নির্বাচন করার অযোগ্য হবেন না। ডিভিশন বেঞ্চের বিপরীত ধর্মী আদেশ হলো এটা। এই আদেশের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আপিল বিভাগ করব। এই অর্ডার দিয়ে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করতেও চায় কিন্তু আপিল বিভাগ যদি এটাকে সেটিসাইড করে তখন তার সে অধিকার থাকবে না। ফলে সাংঘর্ষিক এই অবস্থার সুরাহার জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে আছেন আইনজীবীরা। একজন বিচারক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মামলা জটিলতায় আটকে আছে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের ভূমি অধিগ্রহণের কার্যক্রম। এতে ফেনী নদীর উপর নির্মাণাধীন ভারত বাংলাদেশ মৈত্রী সেতু ১-এর জন্য অধিগ্রহণকৃত ভূমি মালিকরা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছেন। তবে
জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, আদালতে নিষেধাজ্ঞা নিষ্পত্তি হলেই ক্ষতিপূরণ দেয়া হবে। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফেনী নদীর উপর খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম অংশে 412 মিটার দৈর্ঘ্যের ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলেই শুরু হবে স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ কাজ। তবে হাইকোর্টে ভূমি সংক্রান্ত একটি মামলা চলমান থাকায় আটকে আছে অধিগ্রহণ প্রক্রিয়া। এতে সেতুর অ্যাপ্রোচ সড়ক তৈরির জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ ভূমি মালিকদের। আমাদের টাকাও দিল না, আমাদেরকে কিছু দিল না, ট্রানজিটে করে আমাদের সব কিছু নিয়ে যেতেছে। ভুয়া একটা মামলা দিই, জায়গাটার আমাদের টাকা দিতে না, ডিসাব চেষ্টা করে ও লোকেরা বলে আমাদের টাকাগুলো যে কোনো মতে দিতে পারে। এ অবস্থায় ভূমি মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। একটি স্বার্থান্বেষী মহল হাইকোর্টে একটি মামলা করে এই জমির ক্ষতিপূরণ পাওয়াটাকে বাধাগ্রস্ত করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব যে এই বিষয়টা যাতে দ্রুত ক্ষতিপূরণের টাকাটা যাতে পরিশোধ করা হয়। অবশ্য আদালতে নিষেধাজ্ঞা নিষ্পত্তি হলেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ভূমির মালিকানার সপক্ষে তার কোনো কাগজপত্র নেই এবং না থাকার পরেও তিনি ক্ষতিপূরণ দাবি করছেন। এই জন্যই মহামান্য হাইকোর্ট থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন যে এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করা যাবে না। স্থলবন্দর ও মৈত্রী সেতুর অ্যাপ্রোচ সড়ক তৈরির জন্য 2.86 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ফেনীতে ঝুলন্ত অবস্থায় 13 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার 3 শিক্ষককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বিকেলে শহরতলির লালপুর এলাকায় হালিমা সাদিয়া মাদ্রাসার ছাত্র জহিরুল ইসলাম সাকিব নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে মাগরিবের নামাজের সময় তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উকি দেয় সহপাঠীরা। এ সময় জানালার গ্রিলের সাথে সাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভাঙার চেষ্টা করে তারা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের দাবি, সাকিবকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মৃতের সুলতান রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্টের আগে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। আপাতত আমরা বিষয়টা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদের লক্ষ্যে 3 জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে এটা যিনি ময়নাতদন্ত রিপোর্ট করবেন ডাক্তার, দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের সাথে আলাপ করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বরগুনায় ছুরিকাঘাতে স্কুল ছাত্রী ও তার বাবা গুরুতর আহত হবার ঘটনায় অভিযুক্ত বখাটেকে আটক করেছে পুলিশ। এদিকে আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পাথরঘাটা উপজেলার হরিণঘাটা গ্রামের ওই স্কুল ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায় উত্ত্যক্ত করত একই এলাকার বখাটে ইয়াসিন। গতরাতে কৌশলে ওই বখাটে মেয়েটির ঘরে প্রবেশ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে তার বাবা এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে ইয়াসিন। বাবাকে বাঁচাতে মেয়েটিও চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মেয়েটির মামার অভিযোগের ভিত্তিতে ওই বখাটেকে আটক করে পুলিশ। সূক্ষ্ম বিচার চাইছে, অন্যের বিচার চাইছে, এইভাবে জীবনে না করে। রক কেটে যাওয়ার আশঙ্কা আছে এবং সেক্ষেত্রে এটা রিপেয়ার করা হয়। সে কারণে আমাদের প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেটা দিয়ে আমরা পরবর্তী উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজে পাঠিয়ে দিই। অসৎ উদ্দেশ্য হাসিল করার উদ্দেশ্যে কালকে ঘরে ঢুকছে। তাকে স্বীকারোক্তি মোতাবেক জিজ্ঞাসাবাদে দেন, তুমি যে যাদের আঘাত করা হয়েছে সে অস্ত্রটা কোথায়। এক পর্যায়ে সে বাধ্য হয় তার ঘর থেকে অস্ত্র বাইর করে দিতে। নাটোরে আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে নাটোর ঢাকা মহাসড়কের গাজীরবিল এলাকা থেকে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, ওই এলাকায় কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরে সেখানে যায় তারা। এ সময় ধাওয়া করে আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের জিকে সেচ খাল পাড়ের 25টি গাছ বেআইনিভাবে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এলাকাবাসী জানান,
হরিণাকুণ্ড উপজেলার বড়বাধা গ্রামের জিকে সেচ খালের পারে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। বুধবার ও বৃহস্পতিবার সেখান থেকে 25টি ইপিল গাছ কেটে বিক্রি করে দেন চাঁদপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান মোল্লা। তবে অভিযোগ প্রমাণিত হলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। মশার মোল্লা বিক্রি করেছে, আমাকে ডেকে নিয়ে আসে কাজ করতে, আমরা কাজ করতেছি। মানে জমির ক্ষতি করে ফেলেছে, অন্য জমির মাঝামাঝি চলে আসছে, এই কারণে এই হেলা এই বেকা গাছগুলো আমরা কেটে দিচ্ছি, মানে আমাদের চাষের ভালোর জন্য, চাষিকের ভালোর জন্য। নিউজ আমাদের কাছে আসে নাই, যদি আসে তাহলে আমরা এটাকে নিকটস্থ থানায় আমরা অবহিত করব। যান্ত্রিক ত্রুটির কারণে দুবার বন্ধ হয়ে আবার চালু হলেও এবার সিরাপ ট্যাঙ্ক ধসে পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে নাটোর চিনিকল। এতে উৎপাদিত আখ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কবে নাগাদ মিলটি চালু হবে সে বিষয়ে কিছু না জানালেও অন্য চিনিকলে আখ স্থানান্তর করার কথা জানিয়েছেন মিল কর্তৃপক্ষ। আলমামুনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর চিনিকলের বয়েলিং সেকশনের সেন্ট্রিফিউগাল সেপ্টি ট্যাঙ্ক বা সিরাপ ট্যাঙ্ক আকস্মিকভাবে ধসে পড়ে। এতে সমস্ত গরম তরল চিনি ছড়িয়ে পড়ে মিলের অন্যান্য যন্ত্রাংশে। কর্মরত শ্রমিকরা অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পেলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মিলের চিনি উৎপাদন। মোলাসিস ট্যাঙ্ক এবং এ হেভি এ লাইট এই 3-4টে ট্যাঙ্ক নিয়ে ভাঙে পড়ে গেল। লোকজন যারা ডিউটিতে ছিলাম সকলে বাইরে দৌড় মারছি। চিনিকল এলাকায় উৎপাদিত আখ বাইরে বিক্রি করার আইন না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। 5 গাড়ি কুশাল আছে, তা আমি এখন কি করব? মিল তো এখন কুশাল নিবে না। আখগুলা যে আমরা চাষ করলাম, এই আখের কোনো বাইরে কোনো তো বিক্রি করা সম্ভবই না, মিলও ঠিক মতো লিখছে না। তবে আখগুলো অন্য চিনিকলে স্থানান্তর করে কৃষকদের ক্ষতি পোষানোর আশ্বাস দিয়েছে মিল কর্তৃপক্ষ। ঠিক করতে সময় লাগবে, সময়টা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। আমাদের মারাই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমরা ইতিমধ্যে নর্থ বেঙ্গল সুগার মিল এবং রাজশাহী সুগার মিলে কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। কেন্দ্রে যে সমস্ত কেন আছে সেগুলো আমরা সেখানে পাঠাবো। গত 16ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে আখ মারাই করে চিনি উৎপাদন শুরু করে নাটোর চিনিকল। যান্ত্রিক ত্রুটির কারণে উদ্বোধনের 5 ঘন্টা পর ও 18ই নভেম্বর বন্ধ হয়ে আবার চালু হলেও ফের একই কারণে বন্ধ হয়ে গেল চিনিকলটি। চলতি বছর চিনিকলটি 1,58,117 মেট্রিক টন আখ মারাই করে 12,255 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। সময় সংবাদ, নাটোর। টাঙ্গাইলে চিকিৎসা সেবার নামে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না নিয়ে এবং ক্লিনিকের পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি ছাড়াই স্বাস্থ্য বিভাগে কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় ক্লিনিক পরিচালনা করছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার সিভিল সার্জন। টাঙ্গাইল প্রতিনিধি কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে প্রতিবেদন। টাঙ্গাইলে স্বাস্থ্য বিভাগের অনুমতি না নিয়েই যত্রতত্র অলিগলিতে গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। রোগ নির্ণয়ের পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি, দক্ষ টেকনিশিয়ান না থাকলেও সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে রোগীরা এসব ক্লিনিকে আসেন বাধ্য হয়ে। আর সেই সুযোগে ক্লিনিক মালিকরা পরীক্ষা নিরীক্ষার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন রোগীদের কাছ থেকে। শুধু বিল্ডিং চাকচিক্য, ডাক্তার নাই, 1.5 ঘন্টা বসায় রেখে কোন জায়গা থেকে জানি ফোন করে এক ডাক্তার নিয়ে আসলো। কিছু পরীক্ষা দেয় আর এগুলা ফি হসপিটালের চেয়ে অনেক বেশি। ক্লিনিকে গেলেও তো গাদা গাদা টাকা নেয়, টেস্ট দেয়, এই টেস্ট। মানসম্মত ক্লিনিকের অত্যন্ত অভাব, দক্ষ ডাক্তার দ্বারা পরিচালিত হচ্ছে না। সেবা নামে যে একটা ব্যবসা, এই ব্যবসাটা তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে গুছিয়ে নিতেছে। যারা নিয়ম কানুন না মেনে করতেছে তাদের কারণে আমাদের সুনামগুলো কিছুটা হ্যাম্পার হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে যে শ্রদ্ধা, সেবার মানটা সেটা ধরে রাখতে পারতেছি। এদিকে ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। প্রশাসন এবং পুলিশের সহায়তা দরকার, কারণ এতে ম্যাজিস্ট্রেট নিয়ে যদি আমরা অভিযান চালাই, যদি তাদের জরিমানা করি এবং সিলগালা করে দিই, তাহলে তাদের টনক নড়বে। আমরা অচিরেই আমাদের নতুন ডিসি মহোদয়ের সাথে আলাপ করে আমরা ক্লিনিক মালিক সমিতির একটা মিটিং ডাকার ব্যবস্থা নেব। টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রায় 230টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে, যুদ্ধাপরাধী না হলে নির্বাচনে সমর্থন দেবে বিএনপি, মন্তব্য নেতাদের। দলটির কাছে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা ভিন্ন, বলছে আওয়ামী লীগ। 2 বছরের বেশি সাজা হলেই নির্বাচনে অংশ নিতে পারবেন না, হাইকোর্টের এমন রায়ের 2 দিন পরেই বিপরীত রায় আরেক বেঞ্চের, আপিলের সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলের। সারা দেশে আওয়ামী লীগের 281 এবং বিএনপির 696টি মনোনয়নপত্র দাখিল। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে, দল হিসেবে নয়, বললেন সিইসি। সারা দেশের মতো নির্বাচনী উৎসবের আমেজ রংপুর দিনাজপুর অঞ্চলে। প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানালো নির্বাচন কর্মকর্তা। এবং 9 বছর পর উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। একাদশে পরিবর্তনের সম্ভাবনা, জানালেন সাকিব। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।